নমস্কার। রাজনীতির সাম দাম দণ্ডভেদের আরেকটি এপিসোডে আমি রয়েছে স্বর্ণালী সরকার এবং শুভ্রাংশু চ্যাটার্জি, এবং আজ যে বিশেষ এপিসোড আমাদের, সেই এপিসোডটাই বলে দেবে 2026-এ নতুন কোনো সমীকরণ, নতুন কোনো মেরুকরণ, নতুন কোনো সমঝোতা হচ্ছে কিনা। স্বর্ণালী, একদমই তাই। মেরুকরণের কথা বলছি এই কারণে, কারণ এই সময়ে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে ভোট ব্যাংক, যাকে তিনি দুধেল গাই বলে অভিহিত করেছেন দীর্ঘ বছর ধরে, এবং বলেছিলেন যে তিনি বেশ করেছেন, সেটা করছেন, সেই দুধেল গাই তার ভাষায় সেই ভোট ব্যাংক আর অক্ষত থাকছে না। কেন অক্ষত থাকছে না? কারণ সেখানে দীর্ঘদিন ধরে বিভিন্ন রকমের ক্ষোভ তৈরি হচ্ছে, জমা হচ্ছে সেই ক্ষোভের জায়গাগুলো, এবং তারপর থেকে সেখান থেকে ভাঙন ফাটল। এখন প্রশ্ন হচ্ছে, এই ফাটলের মাঝে অ্যাডভান্টেজ পাবে কারা, এগিয়ে যাবে কারা, কারা তুলবে লাভের গুড়, আর কারা সেই লাভের গুড় কোন পিঁপড়ে খেয়ে যাবে, বা আদেও সেই ফাটলে পা মচকে পড়বে কারা, এটাই মুহূর্তে সব থেকে বড় কথা। কারণ এসআইআর প্রক্রিয়া যেভাবে চলছে, প্রায় ব্যাপারটা গুটিয়ে আনা হয়েছে, এবং তারপর দুয়ারে করা নাড়ছে 2026-এর ইলেকশন। তার আগে আমাদের আজকের এই সাম দাম দণ্ডভেদের একটা হাই ভোল্টেজ আড্ডা বলতে পারেন, আলোচনা বলতে পারেন, বা পোস্টমর্টেমও বলতে পারেন। কি শুভ্রাংশু? ঠিক, আজকে আমরা যার সঙ্গে কথা বলছি, এই মুহূর্তে বাংলায় যে যাদের কথা আলোচনা করা হয়, আলোচিত ব্যক্তিত্ব, কেবল বাংলা বললেও ভুল হবে, গোটা ভারতবর্ষ জুড়ে তাকে যাকে নিয়ে আলোচনা, যার কথা বলছি, সেই হুমায়ুন কবির আমাদের সঙ্গে আছেন। এবং আমরা এর আগেও আপনার সঙ্গে কথা বলেছিলাম, তার সঙ্গে কথা বলেছিলাম, আলোচনা করেছি, কিন্তু সেই কদিন আগের হুমায়ুন কবির এবং আজকের হুমায়ুন কবির একটা পৃথক দুটো সত্তা। আচ্ছা, আপনাকে একটু চকচকে বেশি লাগছে, ঝকঝকে লাগছে, আপনি কি পাল্টে গেলেন নাকি? এটা উপরওয়ালার দয়া বলতে পারেন। আমাদের পৃথিবীতে যে কোনো সৃষ্টি, সমস্ত উপরওয়ালা সৃষ্টিকর্তার দয়ায় আমাদেরকে চলতে হয়। তা আমি আজকের দিনে বলছি, সেই মহান উপরওয়ালা সৃষ্টিকর্তা, তিনি আমাদের ভালো রাখা, মন্দ রাখা, খারাপ রাখা, উৎসবের মেজাজে রাখা, কোনো চেয়ার দেওয়া, কোনো চেয়ার থেকে কেড়ে নেওয়া, সবটার কিন্তু উপরওয়ালাই মালিক। কাজেই সেই উপরওয়ালার ভরসায় আমি অত্যন্ত স্বাচ্ছন্দ্য বোধ করছি, ভালো আছি, সুস্থ আছি। এবং কোন অবস্থায় আছেন? এখন সহজভাবে আপনি উপরওয়ালা তো আপনাকে অনেক কিছু দিচ্ছে, সবাইকেই আমাদের আরাধ্য দেবতা, সবাইকে দেয় উপরওয়ালা, কাউকে সেটা ভালো করে ভালোভাবে দেখে নিতে হয়, আবার কেউ অবহেলা করে। অনেকে বলছে যে আমাদের, আমি জানি না মুর্শিদাবাদ লাইনে এটাকে কি বলে, আমি লালগোলা এক্সপ্রেসে এই জিনিসটা জানি না কি নামে ডাকে, আমাদের সাউথ সেকশনের লোকাল ট্রেনে ফটজল বলে, ওই পানীয় ফট করে আওয়াজ হয়, বুদবুদ বেরোয়, 3 টাকা করে দাম, এখন জানি না একটু বেশি দাম হয়েছে বোধহয়। অনেকে বলছে হুমায়ুন কবির নাকি ওই ফট জলের মতন প্রথমে বাষ্পগুলো, এফারভেসেন্স যেটা ইংরেজিতে বলে, ওগুলো বেরিয়ে গেছে, এখন এমনি পাতি জলে পরিণত হয়েছে, ওই ট্যাপের জল। দেখুন, এটা কি সত্যি? আপনি ট্যাপের জলও ব্যবহার করতে পারেন, আপনি কোনো নামজাদা বুদবুদগুলো কি সব বেরিয়ে গেছে? খুব 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 জনপ্রিয় একটা বিজ্ঞাপন ছিল, ওয়ে লাভলি, ওয়ে বাবলি, ওই বাবলিগুলো বোধহয় বেরিয়ে গেছে, ওই বুদবুদগুলো বেরিয়ে গেছে, এখন পড়ে রয়েছে শুধু ট্যাপের জল। আপনাদের ভাষায় আপনারা বাংলার মানুষ কিভাবে চাইবেন, কিভাবে আগামী দিনে বোতলের সিপি খোলা হবে, সেটা ঠিক ইলেকশন কমিশনের নোটিফিকেশন আসলে, এবং কদফায় নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে, কেন্দ্রীয় বাহিনী তো 240 কোম্পানি চলে আসছে খুব শীঘ্রই, এবং আরও 240 কোম্পানি আসবে মার্চের ভোট ডিক্লেয়ার হওয়ার আগে। তো আমি মনে করছি যে এই সমস্ত কেন্দ্রীয় বাহিনী নিয়ে এসে সঠিকভাবে যদি কেন্দ্রীয় বাহিনীকে ডিপ্লয় না করা যায়, অর্থাৎ তাদের যদি ব্যবহার ঠিকভাবে না করা যায়, তাহলে এখানে স্বাধীনভাবে বাংলার মানুষ তাদের মতদেশ বা তাদের ভোটাধিকার সেইভাবে প্রতিফলিত করতে পারবে না। কে ব্যবহার করবে কেন্দ্রীয় বাহিনীকে? কে ব্যবহার করবে? কেন্দ্রীয় বাহিনীকে যদি রাজ্য স্টেট পুলিশের উপরে ছেড়ে দেওয়া হয়, তাহলে তো স্টেট পুলিশের শতকরা 80% পুরো রাজ্য সরকারের নির্দেশে তারা ক্যাডার বাহিনীর আচরণ করে, কোনো নিরপেক্ষ দৃষ্টিভঙ্গিতে রাজ্য প্রশাসন, রাজ্যর পুলিশ চলে না।
তাহলে তাদের আপনারাই তো করে এসেছেন হুমায়ুন বাবু, আপনারাই সিস্টেম তৈরি করে এসেছেন। আমি system- আপনি নিজে বলেছেন কেন্দ্রীয় বাহিনী থাকে বুথের বাইরে, ভেতরটা আমরা বুঝিনি, ভেতরটা আমরা দেখিনি। এটা আপনাদের তৈরি করা সিস্টেম। এখনো বলছি কেন্দ্র বাহিনীর ভেতরে প্রবেশ করার কোনো প্রয়োজন নেই, কিন্তু তারা লাইন আপটা যদি ঠিক করে, তারা যদি সুশৃঙ্খলতা রাখে, তারা যদি মানুষের নিরাপত্তাটা সঠিকভাবে দেয়, তাহলে মানুষ ভেতরে মানুষ তাহলে তাদের মত প্রকাশটা স্বাধীনভাবে করতে পারবে। আর সেই স্বাধীনভাবে মত প্রকাশ যখন করতে পারবে, তখন আজকের দিনে বাংলার দুর্নীতিগ্রস্ত সরকারটাকে পরাস্ত করবে বাংলার মানুষ। হুমায়ুনবাবু কি হচ্ছে? আপনি কথা বলছেন, সোনালি প্রশ্ন করছে, আপনি প্রতিবারে ছক্কা মারনেওয়ালা লোক, সে পরিমিত ওয়ার্ড শব্দ চয়ন করছে ধীরে ধীরে। পবিত্র রমজানের দিন আমি নিজে রোজা করে আছি, রমজান মাস চলছে, আপনি আবার এই ধর্ম ঢুকে যাচ্ছেন। পলিটিক্সের কথা হচ্ছে এখানে, রাজনীতির কথা হবে। হচ্ছে। পলিটিক্সে ছক্কা মারার সময় ধর্মের বাইরে কোনো রাজনীতি নেই, তাই তো? না, ধর্মর সঙ্গে ধর্ম, রাজনীতির সঙ্গে রাজনীতি, রাজনীতির সঙ্গে ধর্ম কখনো আমরা গোলাবার চেষ্টা করি না। অধিকাংশ তৃণমূলের বিভিন্ন মেজ ছোট বিভিন্ন সাইজের নেতারা আমি দেখছি দলে দলে এক এক করে এসে আপনার দলে নাম লেখাচ্ছেন। এটা তো মিথ্যে কথা বলছি কি আমি এখানে বসে? না না, মিথ্যা প্রশ্নই নেই। আরো বেশি নাম লিখাবে, উপর লেভেলটা বাদ দিয়ে বাকি আরো বেশি নাম লিখাবে, আরো বেশি সব লেভেল চলে আসছে আপনার কাছে। আরো বেশি শাসক দলের বিড়ম্বনা হবে। ভোটটা ডিক্লেয়ার হতে দিন, লাইন দিয়ে মানুষ এই সরকারের বিরুদ্ধে লাইনে দাঁড়াবে, ভোট এদের বিরুদ্ধে দেবে এবং বাংলায় একটা নতুন সরকার, স্বচ্ছ ভাবমূর্তির সরকার। এদের বিরুদ্ধে ভোট দেবে কেন? মানে আপনাদের জন্যই তো এই সরকারটা রয়েছে মশাই। আরে দুর্নীতি করা, এত কিছু করে দিল, যারা মাস্টার, যারা তোলাবাজির মাস্টার, যারা আইপ্যাকের জন্য প্রশাসনকে সঙ্গে নিয়ে গিয়ে ফাইল কেড়ে নিতে যায়, ডাকাতি কেস খায়, সুপ্রিম কোর্টে ইডি যার বিরুদ্ধে ডাকাতি কেস দেয়। আপনার জামাইও এনডিপিএস এর কেস খেয়েছে। এটা তো জোর করে দিচ্ছে। এই জোর কতদিন থাকে, এই ক্ষমতা সত্যি কি গাঁজা কোকেন বা কোনো নারকোটিক্সের সাথে যোগ নেই আপনাদের? আমি তো নিশ্চিতভাবে জানি যে আমার জামাই MBA করা ছেলে, সে তার ছোট থেকেই বাইরে থেকে পড়াশোনা করেছে। তারপরে আমি যখন বিয়ে দিয়েছি 2017 সালে, এরকম আমার জামাই বলে বলছি না, এরকম ভালো ছেলে, বাবার একটা ছেলে, আমি ছেলেটাকে দেখেই তার পরিবারে আমার মেয়েকে। আপনি যেটা বলছেন একবার ঠিক কথা বলছেন, আপনার জামাই ভালো, আপনার প্রত্যেকের কাছে, কিন্তু যার যে শ্বশুর মশাই, তার নামে তো কেস হয়েছে, এর আগেও তো কেস হয়েছে। কেসের আগে দিয়েছে 2012 সালে। আপনার শত্রুরা নয়, আপনার যারা বন্ধু বান্ধব তারাও বলতো যে আপনি যে বাড়িতে মেয়ে দিয়েছেন, আপনার মতো সজ্জন ব্যক্তি, সেই জায়গাটায় মানে আপনি ঠিক দেখুন, খালি টাকার জন্য আপনি আপনার চিন্তা করছেন। এটা মোটেই না। বিয়ে সাদিক খান তো নাকি আপনার শ্বশুর, ওরা শ্বশুর মশাই সাদিক খান না, শরীফুল খান। হ্যাঁ, দেখুন, কোনো মেয়ের বাবা কোনোদিন চায় না তার মেয়ে শ্বশুর বাড়িতে খারাপ থাকুক। তার ভাগ্যে কি আছে লিখুন, তার আগামী দিনে কি হবে, সে ভালো থাকবে না সুস্থ থাকবে না অসুস্থ হয়ে জীবনযাপন করবে, এটা আমার উপরে নির্ভর করে না, এটা উপরওয়ালার উপরে নির্ভর। বাংলার মেয়েদের ভাগ্যে কি আছে একটু প্রশ্ন করি আমি। এই যে আপনি বলেছেন বিভিন্ন জায়গাতে, বলছেন আমি শুনলাম একটা জায়গাতে যে আমরা যদি এই সরকারকে সরাতে পারি বা যদি কখনো ক্ষমতায় আসতে পারি, তাহলে এসে আমরা লক্ষ্মীর ভান্ডারের নাম চেঞ্জ করে দেবো। ভান্ডার থাকবে, ভাতা দেবো, কিন্তু লক্ষ্মী নামটা থাকবে না। নিশ্চয়ই। এবং আমি শুধু বলেননি, লক্ষ্মী পক্ষী ভান্ডার থাকবে। লক্ষ্মী পক্ষী, আমরা ক্ষমতায় আসলে ওটা লক্ষ্মীর ভান্ডার আর নাম থাকবে না, নামও পরিবর্তন করবো, আর মাসে 1,500 লাই, 1700 লাই, 3,000 করে দেবো, আর 1,20,000 টাকার ঘরটা 2 লাখ করে দেবো। নাম পরিবর্তন করে কি হতে পারে? নাম পরিবর্তন করে আমাদের আসতে দিন না, মানুষ আমাদেরকে সাপোর্ট দিক, সেই ক্ষমতা দিক, তারপরে দেখবেন কি নাম হবে। ওই লক্ষ্মী পক্ষী হবে না। ধর্মাবলম্বী কোনো দেব দেবতা বা কোনো নবী সাহেব বা কোনো কারোর নামে বা APJ আব্দুল কালামের নামে বা কোনো নজরুল ইসলামের নামে বা কবি রবীন্দ্রনাথ ঠাকুরের নামে বা আমাদের বিবেকানন্দর নামে কোনো স্কিম করতে চায় না। চান না? আমি চাই
যে মনীষীরা মনীষীর জায়গায় থাকুন, তিনাদের নিয়ে কোনো প্রশ্ন উঠবে না, কিন্তু কোনো বাংলার মানুষের রাজস্বর টাকায় কাউকে ভাতা দেওয়া হবে সেটা কারোর নামে হবে না। যেমন আগে কারোর নাম, কোনো মানুষের নাম আর মা লক্ষ্মীর নাম দুটো এক, সেটা লক্ষ্মী পক্ষী বলা যায়। মা লক্ষ্মী তো একটা ধর্মের মা লক্ষ্মী, ইসলাম ধর্মাবলম্বী মানুষরা তো মা লক্ষ্মী মানেন না, দেব এতদিন পরে দেবতা ইসলাম মানেন না। মানুষরা তাহলে লাইন দিয়ে লক্ষ্মীর ভান্ডার নিলেন কেন হাত পেতে? যারা নিচ্ছে তারা নিজেদের যে কোনো কারণে এত নিবিড়ভাবে দেখেনি, কিন্তু যদি সঠিক কোনো ইমানদার মুসলিমকে বলা হয় যে তুমি নামাজ পড়বা, সেই মসজিদে একটা মা লক্ষ্মীর ছবি দিয়ে দেওয়া হবে। না, সেটা না দিলেও লক্ষ্মীর ভান্ডারের ফর্মটা তো ফিল আপ করতে পারে, মানে মুসলিম হিন্দু নির্বিশেষে তো। কিন্তু লক্ষ্মী নাম হবে কেন? না না, এমনি তো ঘরে অন্য নাম কেন হবে না? কোন দেশে থাকেন হুমায়ুন বাবু? দেশটার নাম কি? কোন দেশে থাকেন? ভারতবর্ষ। এটা ভরত রাজা থেকে এসেছে, জানেন তো? ভরত মুনি, ভরত রাজা। হতে তাহলে পারে। দেশটা থাকছেন কেন? হ্যাঁ, দেশটায় থাকছেন কেন? কেন দেশটা থাকবো না? দেশ তো আমার ভরত জন্মগত রাজা, অধিকার, ভরত মুনি, এটা আমার এদের নাম জন্মগত থেকে- অধিকার। তো এই ভারতবর্ষে দেশটার মহান সঙ্গে এই উপরওয়ালা আমাকে পাঠিয়েছে। আমার মনে হয় আপনি কিন্তু গুলিয়ে ফেলছেন, জানেন তো। কি অদ্ভুত কথা! যেমন ধরুন লক্ষ্মী। দেশের ক্ষেত্রে অসুবিধা নেই, না, দেশের ভান্ডারের ক্ষেত্রে কেন? অসুবিধা আমাকে নেই। এই দেশে সৃষ্টি করেছে মহান উপরওয়ালা, আমি ভারতবাসী, এটা আমার গর্বের আচ্ছা, বিষয়। নামটা কোত্থেকে এসছে? কিন্তু ভারতবর্ষের যেখান নাম থেকে কোত্থেকে আসুক, এসেছে? না, ওটা কি মুখ ফুসকে যেখান বেরিয়ে গিয়েছিল ওই থেকে- কথাটা? না না, মোটেই না। আমি আজও বলছি যে কোনো সরকারি স্কিম, কোনো সরকারি পরিষেবা দেওয়া সাধারণ মানুষের জন্য কোনো দেব দেবতার নামে বা কোনো ইসলাম ধর্মাবলম্বী মানুষের নামে না, হওয়া উচিত না। এই যে নবান্ন নামটার মধ্যেও তো অনেকে প্রবলেম দেখছেন, তা নবান্ন নামটাও কি পরিবর্তন করার দরকার? নবান্ন তো সরকার যেদিন চেঞ্জ হবে 1 সপ্তাহের মধ্যে নবান্ন উঠিয়ে দেওয়া হবে। সেটাই বলছি, মানে উঠিয়ে দেওয়া নবান্ন হবে। নামটা নিয়ে হ্যাঁ, বহুবার রাইটাসে চলে যাবে। রাইটাস আপনারা নবান্ন নামটাও রাখবেন না। মহাকরণ আছে। চাষিরা নবান্ন করতে পারবে তো? হ্যাঁ? চাষিরা পাবে নবান্ন করতে? না, নবান্নর মধ্যে ওনারা আগেও বললাম তো, বলেছেন, রাইটাস বিল্ডিং এ আবার নবান্ন পুনরায় শব্দটায় ফেরত যাওয়া আমি হবে। যেটা বারবার রেফারেন্স নবান্ন আমি শব্দ আপনাদের অন সমস্যা। ক্যামেরায় বলছি, বাংলায় যেদিন পরিবর্তিত সরকার প্রতিষ্ঠা হয়ে যাবে সেদিন আর নবান্ন বিল্ডিংটা যে কারণে তৈরি হয়েছিল সেইভাবেই ব্যবহার করা হবে। নবান্ন একটা উৎসব আছে আমাদের, জানেন তো? নবান্ন মানে চাষিরা করতে পারবে তো, যেটা বলছো? হ্যাঁ, নিশ্চয়ই করতে হবে। চাষিরা নবান্ন নবান্ন তো নতুন ধান উঠলে নবান্ন উৎসব হয়। নবান্ন। আর সেই নবান্নটাকে এখানে রাইটাস বিল্ডিং করা, মানে এটা কোনো আপনারা সব ঠিক করে দেবেন যে উনি কোনটা নবান্ন ওসব- করতে পারবো, লক্ষ্মী ওসব পুজো করতে পারবো। তান্ত্রিকতায় বিশ্বাস করেন, উনি ওসব অ্যাস্ট্রোলজারে বিশ্বাস করেন। কোনো ওনাকে সাজেশন দিয়েছেন যে তুমি ওইখান থেকে রাইটাস বিল্ডিং এর দিয়েছিলেন, মানে আপনি তো এতদিন আছে, মানে এটা কি সত্যি? মানে এটা আমি শুনেছি, অনেক কি শুনেছেন? তান্ত্রিকের কাছে শুনেছি, অনেক ওনার বুদ্ধিদাতাদের কাছে ওনার শুনেছি। বাস্তুর মতে কিছু- ওনাকে বলেছিল যে উনি রাইটাসে বা মহাকরণে বসলে পারে উনি নাকি দ্বিতীয়বার তৃতীয়বার আর আসতে পারবেন না, কাজেই ওনাকে নবান্নে যেতে হবে। তাই তিনি অত সুন্দর একটা রাইটাস বিল্ডিং, Sorry, যেখানে আমি আবার আরেকটা আমি ইনস্টাগ্রামে দেখছিলাম যে নবান্নর নাকি বাস্তু নিয়ে প্রবলেম হচ্ছে বলে উনি 13 তলার জায়গায় 14 তলায় গেছিলেন, এরকমও একটা বড় জায়গা তৈরি হচ্ছিল। আমি বলছি আপনাকে, ভোটের রেজাল্ট আসতে দিন, মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে ক্ষমতাচ্যুত হতে দিন। যে নতুন সরকার শপথ নেবে, নবান্নে 14 তলায় বসার দরকার হবে না। কোন নতুন সরকার শপথ নেবে? আপনাদের সরকার বলছেন? নিশ্চয়ই, আমরা নিশ্চয়ই আর এই মানুষের আপনারা কাছে কারা? আশা আপনি রাখতে আপনি পারি। আর মিম, আপনার আর মিম, আমি আর মিম বলেন, আমার সঙ্গে যারাই থাকবে, মেজরিটি কারা যারাই রয়েছে? আর তো পাবে। কেউ নেই। তৃণমূলেরই একটা টিম আপনার সঙ্গে রয়েছে, আর কে রয়েছে আপনার সঙ্গে? তৃণমূলের কোনো টিম আমার সঙ্গে নেই। তৃণমূলের একটা টিম আপনার সঙ্গে না রয়েছে। না, তৃণমূলের কোনো টিম নেই। বাংলার মানুষ আমার সঙ্গে আছে, আমার আত্মবিশ্বাস আছে। বাংলার মানুষের- সংখ্যালঘু স্পেসিফিক করুন, বাংলার সংখ্যালঘু মানুষ সংখ্যালঘুরা তো থাকবেই, সংখ্যালঘুর সঙ্গে সংখ্যাগুরুও থাকবে। সংখ্যালঘুদের জন্য আপনি দল বানিয়েছেন, না হিন্দুদের জন্য না, নয়। সংখ্যালঘুর মধ্যে আপনি কত পার্সেন্ট পড়ে জানেন? যে সংখ্যালঘুর মধ্যে ভারতবর্ষ আপনি বাংলায় বলবেন- সংখ্যালঘুর মধ্যে পড়ে এটাও খুব ইম্পর্টেন্ট, কারণ 62%। আপনি 62% সংখ্যালঘু। তাহলে সংখ্যালঘু সংখ্যালঘু কারা? মাইনরিটি 37-এর সঙ্গে এসসি এসটি সেটা আরো বুঝলাম। জনজাতি, কিন্তু তারাও সংখ্যালঘুর মধ্যে minority, পড়ে। মানে 100-র মধ্যে 50-এর উপরে গেলে সে সংখ্যালঘু কি করে হয়? কিন্তু আমরা সংখ্যাগুরু, সংখ্যালঘুরাই সংখ্যাগুরু হবে আগামী দিনে ভোটের বাক্সে, আপনারা দেখে কি করে না এই ফান্ডাটা কি করে?
সেটাই তো বললাম যে যাদেরকে বিভাজন করে রাখা হয়েছে, মুসলিমদের সংখ্যালঘু বলা হয়, এসটিদেরও তো সংখ্যালঘু, সংখ্যালঘু বলা হয় না। হ্যাঁ, হিন্দুত্ব হলেও তারা মাইনরিটির মধ্যে পড়ে। দাদা, তারা মাইনরিটির মধ্যে পড়ে। সংখ্যাগুরু ধর্মের ভিত্তিতে হয়। আপনি দেশে রয়েছেন, আপনাকে এগুলো আমাকে বলতে হচ্ছে অন এয়ার প্যানেলে, এটা খুব আনফরচুনেট। সংখ্যাগুরু তো ধর্মের ভিত্তিতে হয়। আপনি জাতপাতে চলে যাচ্ছেন, তাহলে তো আপনাদের মধ্যেও জাত ভাগ বাটোয়ারা রয়েছে। তা আমাদের মধ্যে থাকবে, আমাদের মধ্যে তো না থাকার তো কোনো কারণ নেই। হিন্দুদেরকে কেন হিন্দুদের নিজেদের মধ্যে আনছেন কেন? সংখ্যালঘু ধরুন, হিন্দুরা যারা মাইনরিটির মধ্যে পড়ে, শুধু কি মুসলিম মাইনরিটি? আপনি কি আদার্সদের মাইনরিটি? বৌদ্ধ খ্রিস্টান বলছেন? হ্যাঁ, নিশ্চয়ই সবাই আছে এখানে। এসটি কত পার্সেন্ট? 62% আছে টোটাল। মানে আমি যারা উচ্চ বর্ণের যে সমস্ত লোকরা, আপনি মুর্শিদাবাদ নিয়ে বলছেন, মুর্শিদাবাদ নিয়ে বলছেন। মুর্শিদাবাদে তো মাইনরিটিটা মেজরিটি আছে, সেটা সবাই জানে। কিন্তু বাংলায় কত পার্সেন্ট? আমি দেখছিলাম ইমরান সোলাঙ্কি প্রেস কনফারেন্স করে, আপনাদের সহযোগী মিমের, তিনি বলছেন একটা ভয়ঙ্কর কথা বলেছেন। তিনি বলছেন যে বাংলায় এই মুহূর্তে সংখ্যালঘু বা মুসলিম পপুলেশন নাকি 40 হয়ে গেছে। ওটা ঠিক না, এই তথ্য সঠিক না। আমি যতটুকু জানি, তথ্য আমার কাছে যা আছে আন্দাজ, তাতে মাইনরিটি গোটা বাংলায় আপনার 37% আছে। মাইনরিটি মানে মুসলিম? হ্যাঁ, মুসলিম 37%, মানে আমি 3% কম বলেছি, উনিও হয়তো কম বলেছেন। মানে আপনি বলছেন মোটামুটি 40%-এ পৌঁছে গেছে। না, মোটামুটির কিছু ব্যাপার না, 37%-এ পৌঁছে। 36-37 মানে 37%। আর আপনাদের স্বপ্নটা কি? আর এটা যদি ভোটের বাক্সে বলেন তাহলে 40%। এইটার ইকুয়েশনটা আরেকবার একটু বলুন। কি আপনাকে আমি ভোটের এক কথাই বলছি যে টোটাল বাংলায় যে 37% মুসলিম আছে, বাকি আদার্স আপনি শিডিউল কাস্ট, শিডিউল টাইপ, উচ্চ বর্ণের, জেনারেল কাস্ট সবকে ধরে তাহলে 37 বাদ দিয়ে 63% আছে অমুসলিম, তাই তো? এক কথায় 63% অমুসলিম। 63%-এর ভোট যদি 70% পোল হয়, 63%-এর ভোটের যদি 70% পোল হয়, ঠিক, আর যদি 37% ভোটের যদি 85% পোল হয়, আপনি ইকুয়াল করুন পার্সেন্টেজটা মুসলিমদের। আপনি বলছেন হিন্দুরা নরমালি ভোট দেয় না? হ্যাঁ, হিন্দুরা নরমালি ভোট দেয় না বলিনি আপনাকে। আপনি দেখুন ভবানীপুরে 58% ভোট পোল হয়। আপনি আদার্স কোনো 80%, 90% মেজরিটি বিধানসভা। এটা হুমায়ুন, আপনি একটা পডকাস্টে আছেন, খুব রিল্যাক্স ভাবে আছেন আজকেও। আমরাও একটা লম্বা আলোচনা করব। এটার কারণটা কি? মুসলিম এলাকাগুলোতে এত হাই পপুলেশনের মধ্যেও এত হাই ভোটিং পার্সেন্টেজ হয় কেন? মানে এটা কি কেউ নির্দিষ্টভাবে বলে দেয় এই সবাই কিন্তু ভোট দেবে? বলে দেয় না। আপনি এক সময় বলেছিলেন পরিযায়ী শ্রমিকদেরকে 100 টাকা করে, মুসলিম যারা পলিটিক্যালি ইন্টারেস্টেড বা যারা পলিটিক্যাল লিডার বা যারা পলিটিক্যালি কন্টেস্ট করতে গিয়ে যারা নির্বাচনে অবতীর্ণ হয়, তারা মুসলিম কমিউনিটিকে নিজেদের মধ্যে বেশি করে উৎসাহিত করে, তাদেরকে বেশি দায়িত্বশীল কর্মীর মতো আচরণ করতে বলে। তাদের ভোটটা যাতে সকাল থেকে বিকেলে ইলেকশন কমিশনের যে টাইম, সেই টাইমের মধ্যে যদি কেউ পৌঁছাতে না পারে তাহলে লাইনে এসে দাঁড় করিয়ে দিয়ে স্লিপ ইস্যু করিয়ে নেয়। যাদের পার্সেন্টেজ অফ পোলটা মিনিমাম 80 থেকে 85, 88% পোল আপনি ওভারঅল টার্গেট বা মাকসাদ হিসাবে করেন। টার্গেট কিছু না, এটা মুসলিমরা উৎসব মনে করে। কিন্তু একই জায়গায় আমি কোনো অমুসলিমকে অসম্মান করতে চাই না, কিন্তু আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলছি, কোনো 100% একটা হিন্দু অধিষ্ঠিত বুথ যে গ্রামে একটিও মুসলমান নেই, সেই বুথে আপনি বুথের পার্সেন্টেজ অফ পোল যেটা ভোটের দিনে হয়, সেইখানে বুথ যখন সিল করা হয়, ব্যালট বাক্স সিল করা হয় বা ইভিএম মেশিন যখন সিল করা হয়, একটা সার্টিফিকেট দেয় প্রিজাইডিং অফিসার, সেখানে দেখে নেবেন, ওটা কালেক্ট করে পার্সেন্টেজ কষে নেবেন জেলা শাসকদের কাছে, এবং যেদিন কাউন্টিং হবে, যখন ওটা খোলা হয় ইভিএম মেশিন, তখন পার্সেন্টেজ করলে যে 37% আমি বলছি 40-এ পরিণত হয়, যেহেতু পার্সেন্টেজ অফ পোলটা সবসময় মানে পোল পার্সেন্টেজে তারা এগিয়ে যায়, আপনারা এগিয়ে যান, কারণ আপনারা সিরিয়াসলি ভোটটা দেন। বা যারা অমুসলিম তাদের পার্সেন্টেজ অফ পোল হাইয়েস্ট কোনো বুথে পেলে আপনি 72 পাবেন। হিন্দুদের মধ্যে
ভোট নিয়ে উন্মাদনা একটু কম থাকে। কেন, কারণটা কি? সেটা তো তিনারাই বলতে পারবে। আমরা লক্ষ্য আপনি করেছি, হিন্দুদের সাথে প্রত্যক্ষ মেশেন না? হ্যাঁ মিশি। ওদের অলসতা আছে। ভোট যখন নোটিফিকেশন হয়, এই যে প্রচার পর্ব চলে, যেখানে সেখানে তাপ উত্তাপ থাকে, সেই সব জায়গাটাতে আমাদের যারা বন্ধু বান্ধব বা আমাদের সঙ্গে যারা সহকর্মী হিন্দু ভাই, তারা কিছুটাকে অ্যাভয়েড করার টেন্ডেন্সি তাদের থাকে। মুসলিম সম্প্রদায়ের মানুষ ভোট মেশিনারিটা কন্ট্রোল করে এবং ওরা- কন্ট্রোল করে এবং উৎসবের মেজাজে তারা করে। ওই যে বললাম ঘুগনি মুড়ি খেয়ে, তো সেটা হিন্দুরা করে না। ওরা বললাম তো তাদের ঢিলেমি অলসতা, তারা মাছ ভাত খেয়ে আরাম করবে। আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলছি, অন ক্যামেরায় এটা হয়তো আপনি ঠিকই বলছেন, কারণ আমি দেখলাম যে এসআইআর এর সময় তো অনেকেই হিন্দু মানুষজন বলছেন যে তারা ভোট দেন না দীর্ঘদিন ধরে। দেন না, তারা সচেতন তিনারা লোকজন, তারা লেখাপড়া জানে, বিতর্ক শিক্ষিত লোক, তারা ভোট জড়াতে দেন না। চান না। তিনারা নিজেদের গিয়ে ভোট দিতে গিয়ে কেউ তাদেরকে অপমান করবে, কেউ তাদেরকে পিছনে ভোটের লাইনে থাকবে, তার 100 মিটার দূরে বোম চার্জ করবে, তার লাইট এতক্ষণ পর্যন্ত অপেক্ষা করবে, এত সময় নষ্ট করে দাঁড়িয়ে এটা থাকবে, করতে এটা চান না। করতে চায় না। আমি এর আগেও আপনাকে একদিন বলেছিলাম বিধানসভার সামনে। যে এনারা ভোট দিতে গিয়ে অলসতা দেখায়, বা এনারা বিতর্ক হয়েছে। কেউ বুথে যায়, বুথে গিয়ে এজেন্ট ক্লাব করে 1 ঘন্টা 2 ঘন্টা থাকার পরে বাড়িতে টিফিন করতে যাচ্ছি বলে গিয়ে দুপুরবেলায় রিল্যাক্স করে স্নান করে খাওয়া দাওয়া করে বিকেলে এসে খোঁজ এবং নেয়। আপনি বলেছেন এটা তৃণমূলের মধ্যেও অনেক হিন্দু ক্যাডার আছে, তারা এটা করে। করে তো, এটাতে আপনি বিরক্ত? আমি আপনাকে বলছি বুথে যারা বিজেপি agent- যারা করে তারাও করে, তৃণমূল যারা করে তারাও করে, কংগ্রেস যারা করে তারাও করে। প্রত্যেকটা পার্টির মধ্যে মুসলিম যারা নেতা, মুসলিম যে বুথ, 1000 মুসলিম বুথে আপনি যান, 80%-এর নিচে পোল পাবেন না। এই যে কথাটা আপনি বলছেন, দক্ষিণ 24 পরগনা, তার একটা জায়গার নাম হচ্ছে ওই জাহাঙ্গীর থাকে। জাহাঙ্গীরের নাম তো খুব পরিচিত চিনি, আপনার, ভালোভাবে চিনি। খুব ঘনিষ্ঠ নাকি? না, আমার সাথে ঘনিষ্ঠতা নেই। আমি একদিন গেছিলাম। তখন কি করেছিল? হ্যাঁ? তখন কি করেছিল? ঝামেলা করেছিল শুনলাম আপনার সঙ্গে? না না, কোনো ঝামেলা করেনি। ও দেখেছিলাম থার্ড বার্ড, একটা জেলা পরিষদের কর্মধ্যক্ষ, তার থার্ড বার্ড দেখেই তো আমি অবাক হয়ে গেছি। আমরা শুনেছি ওখানে নাকি একদম সেকেন্ড ম্যান অভিষেক বন্দ্যোপাধ্যায় হয়ে এসব তো হবে, যারা সেই ভোট করে দিতে পারবে তাদেরকেই তো উনি। সেই জাহাঙ্গীরের ওখানে ধরুন প্রতিটা গ্রামে লোক নির্দিষ্ট করে দেওয়া আছে, এই লোক 20টা ভোটারকে ভোট দেওয়া করা হবে, 20 জন খালি ভোট দেবে। ধরো 10টা গ্রাম আছে, 20 জনের উপর দায়িত্ব দেওয়া আছে, বাকি ভোটাররা ঘর থেকে বেরোবে না। ওখানে তো পুরো মুসলিম অধ্যুষিত, ওখানে তো কেউ ভোট দিতে যাচ্ছে না। তা আপনি যে গল্পটা আমাকে বলছেন আমাদের সবার সামনে, যে মুসলিমরা সবাই গিয়ে লাইন দিয়ে দাঁড়িয়ে উৎসবের মতো করে ভোট দেয়, তো ওখানে কি করে 85% পোল হয়? 10 জন লোক ভোট ওই দিচ্ছে। 10 জনে মিলে টিপে করে দেয়, তাহলেও তো করে। কিন্তু তাহলে আপনি একটা হিন্দু বুথেও তো করাতে পারে, কেন করতে পারে না সেটা বলুন আপনি। হ্যাঁ, জাহাঙ্গীরের এই গল্পটা কি ঠিক না ভুল? জাহাঙ্গীরের এই গল্প আপনি ভালো করে খোঁজ নেন। আমার যতটুকু জানা আছে, জাহাঙ্গীররা ভোটারদের প্রকৃতভাবে ভোট দিতে দেয় না। তারা 10 জন 20 জন মস্তানকে দিয়ে ভোটের ইভিএম মেশিনে ওই প্রিজাইডিং অফিসারকে আর যে কন্ট্রোলিং করে ইভিএম মেশিন, তার কাছে গিয়ে প্রেসার দিয়ে এটাকে ছাড়টা দিয়ে নেয়। কিন্তু আপনার কারণ প্রত্যেকটা সুইচ টিপলে আপনাকে একবার করে কন্ট্রোল অথরিটি যিনি থাকেন তেনাকে ছাড় দিতে হবে, তা নাহলে তো সুইচ অন হবে না, ভোট তো হবে না। এটা তো জানেন। ব্যালটে হলে ব্যালট ছিঁড়ে নিয়ে ব্যালটে ছাপ মারতে দেখেছি সিপিএম এর আমলে, এবং প্রিজাইডিংকে আমরাই চেঞ্জ করে সেই ব্যালট। এটার এই রিগিং স্টাইলটা কিরকম করে হয়, যে সাইন্টিফিক রিগিং হয়, মানে এটা কি মানে প্রথমে কন্ট্রোলিং অফিসারকেও কি নিয়ন্ত্রণে করে নেওয়া হয়? তাছাড়া তো আপনার বলুন না, গল্পটা মানে possible এটা না। কি করে হয়? আপনি যদি মানে ইভিএম ধরুন rigging মেশিনে করতে হবে সহজভাবে, 3 মিনিটের রিল রিগিং আপনি করার। যখন ইভিএম মেশিনে ভোট থাকবে, আপনি ব্যালটে ভোট থাকলে তখন প্রিজাইডিংকে গিয়ে তো তখন ভোটাররা কি হবে, তাদের বাড়ি পাঠিয়ে দেওয়া হয়? বা ভোটারদের এমন পরিস্থিতি তৈরি করা হয় যে ভোটাররা সেখানে যায় না, তার অ্যাবসেন্সে এগুলোকে করা হয়। আর এক কথায় বাকি যারা সরকারি অফিসার রয়েছেন বা অন্য দলের যারা এজেন্ট বসে রয়েছেন, তারা কি করেন সেই সময়? সেখানে তার রেজনের জীবন বিপন্ন হয়। সে কি করবে, তার জীবন বাঁচাবে? বন্দুকের ডগায় না, সেখানে না, তার বাড়িতে পরে বলা হবে না, যে কিন্তু তুমি যদি CCTV এখানে তো বাড়াবাড়ি করো 24 তোমার নির্বাচনে বাড়িতে ছিল, হুমায়ুন দা, হ্যাঁ?
সিসিটিভিও তো রাখার কথা বলেছিল ইলেকশন কমিশন। ইলেকশন কমিশন অনেক কিছু বলেন, অবজারভারদের অনেক কিছু করা উচিত, কিন্তু তিনারাও ভাষাগত কারণে হোক আর তিনারাও এসে তার সঙ্গে স্টেট পুলিশ বা তাদের আর্ম পুলিশ থাকে, তারা সেইভাবে তাদেরকে মিসগাইড করে। মানে কিভাবে? ওটাই আমি জানতে চাইছি, মিসগাইডটা করে কি করে? আপনি বলুন। আপনি তো আপনি মাঠের ধরেন মানুষ। একটা বুথে সকাল 10টায় রিগিং শুরু মানে হচ্ছে। শক্তিপুর বা আপনি যে কোনো জায়গা, বেলডাঙ্গার কথাই বলুন। ধরুন একটা বুথে কোনো কারণে ভোট রিগিং হচ্ছে, মানে ভোটারদের লাইনে দাঁড়াতে দিচ্ছে না, বা লাইনে থেকে তারা এমন ঘটনা ঘটছে যেখানে ইভিএম মেশিন খারাপ রটানো হচ্ছে বা মানে কোনো এটা রটিয়ে দেওয়া হয়? হ্যাঁ, রটানো হচ্ছে, যে ভেতরে এটা কটা থেকে 10টা বা 11টা থেকে মিডিয়ার মাধ্যমে এই জিনিসটা শুরু হলো। এইবার অবজারভার বা সেক্টর ইনচার্জ সেক্টরকে প্রথমে খবর দিবে কোনো ভোটার বা কোনো প্রার্থী, এগেইনস্ট দলের প্রার্থী, তো সেক্টর ইনচার্জ তো কেন্দ্রীয় বাহিনীর যে ফোর্স তার সঙ্গে থাকে, যারা মোবাইল ডিউটি করে, তো যে সেক্টর অফিসার সে যদি তাকে সেই জায়গায় সঠিক সময়ে না নিয়ে যায়, তাহলে সে তাহলে কি সে করে সেন্টার বিচার ফোর্স জানতে পারবে না যে পারবে না। কোন কি বুথে হলো? রিগিং হচ্ছে। সেক্টর অফিসাররা মানে কোন পদে কাজ না, আমার করে? মনে পড়ছে একটা রাজ্য সরকারই তো সেক্টরের ভাইরাল ইনচার্জের হয়েছিল, কাজ আমার মনে করে। পড়ছে জাহাঙ্গীরের শুভ্রাংশু সম্ভবত জেলা থেকে এসেছিল, যেখানে কেউ বলছিলেন যে সেখানে নাকি কথোপকথন বা চ্যাট চলে এসেছে সামনে, পলতাতেই বোধহয়, যে বলছে যে অমুক দাদাকে বলেছে যে প্লিজ আপনার সঙ্গে মানে অফিসারকে বলুন যে এখানে সেন্ট্রাল ফোর্স চলে এসেছে, মিলিটারিকে সরাও। সেন্ট্রাল ফোর্সকে সরানো হয়। সব ছেলে আয়সব করবে বলে মাথা মারে, সেই সব ছেলেগুলিকে ভোট দিতে দিইনি। আমি নিজে দাঁড়িয়ে থেকে বুথে ভোট করাই। এবছরে এই যে সামনে লোকসভা ভোট গেল, বেলা 2টার পর মিলিটারি ঢুকে গেছে ভিতরে, মিলিটারি ঢুকে যেতে ভোট করা দিচ্ছে না আমাকে। সঙ্গে সঙ্গে আমি ফোন করেছি আলতাবদাকে, যে আলতাবদা আমাকে আর ভোট করার দিচ্ছে না, মিলিটারি বুথের ভিতরে ঢুকেছে। সঙ্গে সঙ্গে রঞ্জনবাবু আসলো, রঞ্জনবাবু এসে মিলিটারিকে বার করে দিল, দিয়ে বললো সাবিত্রী ভাই তুমি কি করলো করো, ভিতরে ঢুকেছে, আমি ভোট করেছি। রঞ্জনবাবু নিজে দেখে মিলিটারিকে মানে সেন্ট্রাল ফোর্সকে সরিয়ে দেওয়ার মানে এটা তো দেখুন, সহজ না। সেন্ট্রাল আপনার ফোর্স- ছেলেরা এটা তো পারবে না। সেন্ট্রাল ফোর্স নামানো সহজ, কিন্তু সেন্ট্রাল ফোর্সকে যদি সঠিকভাবে ভোটের তাদের যে আধিকারিকরা, সেন্ট্রাল ফোর্সদের যারা আধিকারিক রয়েছেন, তিনাদের হাতে যদি ক্ষমতা না থাকে, এই রাজ্য সরকারের হাতে যদি, পুলিশ প্রশাসনের হাতে যদি তাদের দিয়ে দেওয়া হয়, তাহলে তারা সঠিকভাবে তাদের ডিউটি করাবে না। তাদের কোনো গাছতলায়, কোনো আমতলায়, কোনো জামতলায়, কোনো স্কুলে বসিয়ে তাদের রাখতে হবে। খাইয়ে দাইয়ে বসিয়ে রাখা হবে। তাদেরকে সঠিকভাবে যারা লাঞ্ছিত হবে, বঞ্চিত হবে, তাদের কাছে পৌঁছাবেই না। এটা দেখার ইলেকশন কমিশনের দায়িত্ব। ইলেকশন এবার তো কমিশন আলাদা হচ্ছে। যদি আলাদা যদি হয়, তাহলে রেজাল্ট পাল্টে হবে, যাবে, result সরকার আলাদা। পাল্টাবে, আপনি দেখে নেবেন। আচ্ছা, আপনার সঙ্গে নাকি ফোনে কথা হলো কদিন আগে কে? অধীর চৌধুরী? না না, আমার সাথে কথা- আচ্ছা, দেখুন, অধীর চৌধুরীর সঙ্গে আপনার ফোনে কথা হয়েছে, আপনি হাসছেন, উত্তর দিচ্ছেন না। না না, আমার সাথে কথা- মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী আপনাকে ফোন করেছিল। আমি এটা বলবো না। না, বলুন বলুন, আজকে খুলতে হবে এটা। দেখুন, খুব কম লোক জানেন, তার মধ্যে কিন্তু আপনাকে ফোন করেছিল। বললাম তো করতে পারে, কিন্তু আমি এটা বলবো না আপনাকে। এটা ঠিক আছে, আপনি হাসি বলে দিচ্ছে। সেলিম সাহেবের মোহাম্মদ সেলিম ফোন করেছিল। মেসেজ এটা কি ঠিক? মেসেজ দিয়েছি আমি। হ্যাঁ, কি বলেছেন? মেসেজ না হোয়াটসঅ্যাপ? আমি এটাই বলে হোয়াটসঅ্যাপে মেসেজ মানে কি দিয়েছি। লিখেছেন? লিখেছি যে আপনার সঙ্গে যে আলোচনা হয়েছিল, এখন যে পরিস্থিতি, সেই পরিস্থিতিতে যদি আরেকবার আপনার সাথে কোনো আলোচনায় বসা যায়। তো এখন ভয় মানে সেলিম দা কি রিপ্লাই করেনি এখন? করেছেন, কিন্তু করেছেন, এখনো reply করেছে? রেসপন্স করেননি। আচ্ছা তিনি দেখেছেন, আচ্ছা, দেখেছেন মানে কিন্তু blue ওই যে কিন্তু এখনো blue tick তার হয়েছে। কিন্তু reply সিপিএম দেননি। তো এখন তো আইএসএফ এর সঙ্গে জোট করবে, ফাইনাল তো হয়ে গেছে শুনছি, হতে পারে, তার সবার তাহলে স্বাধীনতা আপনাদের আছে। সঙ্গে আসবে না? আসলে আর ভালো, মঙ্গল, জিরো কাটবে। না, আর না না, আসলে- ISF থাকলে জিরো কাটবে না না? না, না আসলে এটা জিরো দারুণ কাটবে না। কথা। আসলে হচ্ছে জিরো কাটবে, জিরোটা পাচ্ছে। না হলে জিরো কাটবে না। মানে সিপিএম জিরোই থাকবে। কংগ্রেসকে সঙ্গে নিয়ে জিরো হয়েছে, আর কংগ্রেসকে মাইনাস করে আইএসএফ এর সঙ্গে লড়বে। আইএসএফ কে সঙ্গে নিয়েও তো জিরো হয়েছে। জিরো হয়েছে তো। ISF এক হয়ে গেছে, আইএসএফ একটা সিপিএম জিরো হয়ে গেছে। আইএসএফ একটা আছে, আপনি আজকে অন ক্যামেরায় লিখে দিচ্ছি। আইএসএফ আর সিপিএম যে উদ্দেশ্যে জোট করেছে,
সেই উদ্দেশ্য নিয়ে লড়তে বলুন, ওই 1টা 0 হয়ে যায়। না, যদি আমি ওদের মোহাম্মদ সেলিম উদ্দেশ্যটা কি? হতাম, ওদের উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য এখন কাকে রেখে দেওয়ার উদ্দেশ্য সেটা তো আমি বলতে পারবো না। আমি তো ধরেন অ্যাস্ট্রোলজার না, কোনো না, কিন্তু তার মানে মোহাম্মদ সেলিমকে- ওরাও আপনারই মতো তো সিপিএম মানে তৃণমূলের বি টিম হিসেবে কাজ করছে। আমি কারো বি টিম না, আমি এ টিমের ক্যাপ্টেনশিপ করছি। না, মোহাম্মদ সেলিমকে কি আপনারা এই অ্যাসিওরেন্সটা দিচ্ছেন যে সেলিম সাহেবকে মুর্শিদাবাদের কোনো একটা জায়গার এমএলএ আপনি করে দিতে পারবেন? এই কনফিডেন্সটা আপনি কি দিতে পারছেন? সেটা হয়তো আপনি নিজে দিচ্ছেন না বলে ওরা একটা ভাবনা না, চিন্তা করে। সেলিম সাহেব ভোটেই দাঁড়াতে চাইছেন না, তা আমি কি করে তিনাকে এমএলএ বানিয়ে দেবো? উনি যদি কোনো সিটে মনোনয়ন করেন, আমি এটুকু অন ক্যামেরায় বলছি, জোট হোক না হোক সেলিম সাহেবদের মতো ওপেন লোক- অফার, মানে এবার সিপিএম হ্যাঁ, সেলিম এবং অধীর চৌধুরী দুটো ব্যক্তির জন্য মুর্শিদাবাদের দুটো সিট। 22টা সিটের মধ্যে দুজনই জেনারেল, সেলিম সাহেবও জেনারেল, অধীর চৌধুরীও তাদের জাতিগতভাবে কায়স্থ, সেও জেনারেল। কারণ কোনো রিজার্ভ সিটে তিনি লড়তে পারবেন না, মনোনয়নটা মানে eligible বহরমপুরটা পারবে? হবে না। তো বহরমপুর হোক আর যে কোনো জায়গায় হোক, কাঁদি হোক, বহরমপুরে আপনি অধীর চৌধুরীকে জিতিয়ে দেবেন? বহরমপুরেও জিতে দেবো, কাঁদিতে যদি দাঁড়ায় তাহলে কাঁদিতেও জিতে দেবো। সেলিমকে জেতাবেন যদি আর সেলিম সেলিমও দাঁড়ান। যদি দাঁড়ায়, দাঁড়ান যদি। জোট ফোট ব্যাপার না, এটা আমি ওপেন বলছি। আমার যারা মানে প্রার্থী friendship থাকবে, হ্যাঁ, আমার যারা প্রার্থী থাকবে বিধানসভায় এরকম অভিজ্ঞ লোকদের আসা দরকার। আইএসএফকেই তো আপনারা নিজের কনফিডেন্সে আনতে পারছেন না। আইএসএফ এর কি আছে, কি অস্তিত্ব কি আছে? ভাঙড়ের বিধায়ক আছে, আরে আমতা ভাঙড়ের আছে, বিধায়ক কোর কদিন আছে সিটগুলো সেটা দেখুন না আগামী দিনে। যে রাস্তায় চলছে, কোন ওই- রাস্তায় চলছে? ওই দুবেলা আলিমুদ্দিন স্ট্রিট আর ফুরফুরা শরীফ, এই যে রুট জার্নি, এই জার্নিতে ভোটে ডিক্লেয়ার হতে হতে ক্লান্ত হয়ে যাবে। এবং ফুরফুরা শরীফে তো সবাই যাচ্ছে, মমতাও যায়, মুকুলও যেত, আমিও যাব। আপনিও যাবেন। হ্যাঁ, তো তাহলে হয়েছে? কি দোষ করেছে? ফুরফুরা পরি যাওয়া মানে তো এই নয় যে ফুরফুরা শরীফ যা বলবে সেটাই হবে, এটা তো বিষয় না। তাহলে আইএসএফ এর বলছেন যে কোনো ফুরফুরা শরীফের পীরজাদাদের প্রতি, ফুরফুরা শরীফের মাটির প্রতি আমাদের শ্রদ্ধা আছে। এক পীরজাদা তো সেই আপনার সব- আপনার মোটামুটি পার্টির নামেই একটা দল করে ফেলেছে। হ্যাঁ, ও তো জেইউপি, আপনি ও জাতীয় উন্নয়ন আর আমার জনতা উন্নয়ন, একসাথে মিশে যাচ্ছে না কেন? ওটা মিশবার সম্ভাবনা আছে, দেখুন না মিশে যাবে। কি হয়। মানে আপনাদেরই, আমি যে বুঝছি আপনাদেরই বাজার, মানে দিকে দিকে আইএসএফ, তাও সংখ্যালঘু কেন্দ্রিক একটা রাজনৈতিক দল, এটা আপনারা বুঝে গিয়েছেন তো, সংখ্যালঘু কেন্দ্রিক রাজনৈতিক এটা দল। বুঝে গিয়েছেন তো তাহলে যে বুঝতে হবে, আমরা তো এখন তো আগামী বোঝাচ্ছি। দিনে বাংলার 37% মুসলমান, তারাই বাংলা চালাবে, মুসলমানদেরই নেতা মানবে, কোনো অমুসলিমকে নেতা মানবে না, এটা পরিষ্কার হয়ে গেছে। তো সেই ওই পীরজাদা, মোহাম্মদ হুমায়ুন সেলিম- কবির, মোহাম্মদ সেলিমকে কেন নেতা নওশাদ, মানবে না? মোহাম্মদ সেলিম, না, মোহাম্মদ কিন্তু সেলিম- মোহাম্মদ সেলিমকে তো নেতা রাখতে চায় না সুজন বাবু রায়, আচ্ছা। রাখতে চায় না বিমান বাবু রায়, ওকে শ্রীখণ্ডী করে রেখে। মানে আপনি বলছেন এতদিন অন্য কাহিনী মে টুইস্ট, মানে বলছেন মোহাম্মদ সেলিমই আসলে ভিকটিম। হ্যাঁ, নিশ্চয়ই। ওনাকে ভালো করে মনে প্রাণে ওনার পরিবারের লোকদেরকে দিয়ে যদি জিজ্ঞেস করা হয়, বেরিয়ে আসবে এখানে- যে মোহাম্মদ সেলিমকে শ্রীখণ্ডী করে রাখা এখানে- হয়েছে, এখানে- রাজ্য সম্পাদক শো করা আছে, শুনুন না। কিন্তু তার কোনো গুরুত্ব তারা দেয় কি? এখানে ইন্টারভিউ আজকে দেওয়ার কি আগে করে নরেন চ্যাটার্জি মোহাম্মদ সেলিমকে চ্যালেঞ্জ করে আলিমুদ্দিন স্ট্রিট ওরে থেকে বেরিয়ে বাবা, যায়, ওরে কি বাবা। আছে? বামপন্থীরা যদি ঐক্যবদ্ধভাবে থাকে তবে মানুষের ভরসা। কেউ একটা দল ছেড়ে এলো, ওই দলে গেল, এইসব মানুষকে নিয়ে মানুষ ভরসা করে। কারোর সঙ্গে কারোর কথা হতেই পারে, কিন্তু তা পূর্ণতা পাবে বামফ্রন্টে এসে। আমরা তো বামফ্রন্টের মধ্যে আছি এবং বামফ্রন্টগতভাবেই লড়াই করছি, সে মাঠে ময়দানের লড়াই থেকে নির্বাচনের লড়াই, সবটাই তো বামফ্রন্টগতভাবে হচ্ছে। নরেন চ্যাটার্জিদের কি আছে? 84,000 বুথে একটা বুথে পতাকা বহন করার লোক নেই নরেন চ্যাটার্জির দলের, ওই ফরওয়ার্ড ব্লক দলের। আমি চ্যালেঞ্জ করছি, আপনি কি ব্রাহ্মণদের বিরোধী? কারো বিরোধী না, না। আমার মনে হচ্ছে শুভ্রাংশু দা, আমার কারো মনে হচ্ছে বিরোধী না উনি আমি। এখানে ইন্টারভিউ দিতে আসার আগে মোহাম্মদ সেলিমের সঙ্গে একটা মিটিং করে এসেছেন। মোহাম্মদ সেলিম বলে পাঠিয়েছে আপনাদেরকে? কিচ্ছু বলে আপনাকে পাঠায়নি। বলেছে রিপাবলিকে গিয়ে এগুলো আমার আমি নামে ক্যাম্পেইন করে দিবেন? মোহাম্মদ সেলিমকে ব্যক্তিগত আমার মনে একজন হচ্ছে মোহাম্মদ কমরেড সেলিম বলে হিসাবে, পাঠিয়েছে। এই তো সিনিয়র পুরো- মোস্ট পুরো লিডার মোহাম্মদ হিসাবে, সেলিমের মানে version। মনের কথাগুলো বলছে, মোহাম্মদ সেলিমের বন্ধুত্ব মোহাম্মদ বেশি সেলিমের হতেই মনের পারে। কথা। বাপ রে বাপ, দারুণ ব্যাপার, এটা তো আজকের বড় খবর। সুজন চক্রবর্তী, তার মানে আপনার কথায় সুজন চক্রবর্তী বিলে। চায় না মমতা ব্যানার্জি ক্ষমতাচ্যুত হোক, আমি আচ্ছা। দায়িত্ব নিব। আর মোহাম্মদ সেলিম মোহাম্মদ সেলিম চায়। মোহাম্মদ সেলিম অবশ্যই চায়, কিন্তু তাকে টেনে ধরা হচ্ছে।
তাকে কোনো স্বাধীনতা দেয়া নেই, তাকে পলিট ব্যুরো দেখানো হচ্ছে, তাকে বামফ্রন্টের 34 বছরের যে শাসন তার হুমায়ুন দা, কথা আমাকে একটা স্মরণ কথা বলুন। করানো। আমরা যদি- বলি না যদি যে একটা- ইংরেজ চলে গেছে, না, এখন আমি একটা তাদের ধারা বহন করে যাচ্ছি। স্বর্ণালী। মোহাম্মদ সেলিম নেই, উনি আসেন না রিপাবলিক বাংলায়, উনি হুমায়ুন না, কবিরকে কিন্তু বলে কিন্তু বুঝিয়ে পাঠিয়ে আমি দিয়েছেন। যদি একটা খেয়ালি পোলাওয়ের মতন একটা কোনো পোলাও রান্না করি, আমি দেখি হুমায়ুন দা, আপনি যদি আপনার দলে ফিরহাদ হাকিম, মোহাম্মদ সেলিম আর আরেকজন অধীর চৌধুরীর মতো, এই তিনজনকে যদি পান, আপনি কি চ্যালেঞ্জ করে মানে নিজে মুখ্যমন্ত্রিত্বের জায়গায় নিয়ে যেতে পারবেন? আচ্ছা, অধীর চৌধুরী ছেড়েই দিলাম, মোহাম্মদ সেলিম এবং ফিরহাদ হাকিম, এই দুজনকে কি আপনি টার্গেট করবেন? ফিয়াদ হাকিমকে আমি কোনো গণ্যই কেন? করি না। সেদিন আমি দেখলাম মুকুলদার মানে যাত্রার সময় আপনি তো পাশে দাঁড়িয়ে হাসছিলেন। না, পাশে দিয়ে হাসিনি, ওটা আমি মুকুলদাকে প্রথমে আমি ফিরহাদ দা নিজেই এগিয়ে দিলেন। হসপিটালে গেছিলাম, যেখানে প্রাইভেট হসপিটালে ওনার মৃত্যু হয়েছিল, সেখানে মাল্যদান করেছি। তারপরে আমি বিধানসভা সদস্য, মুকুলদার ছেলে বলল যে বিধানসভায় নিয়ে যাবে, তাই আমি পিছু পিছু গেলাম, একই গাড়ির কনভয়ে গেলাম। তারপরে দেখলাম যে সর্বভারতীয় সাধারণ সম্পাদক তার দল বল নিয়ে সেখানে কলকাতার মেয়রকে নিয়ে, না না মানে চোখাচোখি হয়েছে? কিছু হয়নি। তারপরে ওনারা সামনের সারিতে ছিলেন, আমি একটু পিছনে ছিলাম। আপনি স্মার্টলি ঢুকলেন তো? হ্যাঁ, আমি ঢুকলাম পরে। তারপরে দেখলাম যে জনাব ফিরহাদ হাকিম আমাকে কথা বললেন, আমিও তার প্রতি উত্তরে কি কথা বলো, কেমন আছো, কতদিন দেখা হয় না? না, সব না, কিছু এসব বলেননি। বলেননি। তবে কি বলবো? নিশ্চয়ই বলেছেন যে এটা ফিরে আসা। মুসলিম ব্রাদারহুড, ফিরে এসো। আমিও কিন্তু পাশে আছি, না, মুসলিম ব্রাদারহুড এসব আমিও কিছু পাশে আছি। বলেনি, এসব কিছু বলেনি, এমনি কথা বলেছে। আমি না, তার ফিরে আসার মেসেজ নাকি আপনি অলরেডি পেয়েছেন, এটা ঠিক? কি ফিরে আসা, আমি কোনো ঘরে মতেই ফিরে আসা, বেঁচে কেন আর থাকতে- ঝামেলা বাড়াচ্ছ ভাই, চলো ফিরে আসি। বেঁচে থাকতে ফিরবো না। মানে এই অভিমানটা কেন? এত কথা- মমতা বন্দ্যোপাধ্যায় একবার টেলিফোন করলে কি ফিরে আসবেন? কোনো কন্ডিশনেই না। না না, বেঁচে মমতা থাকতে বন্দ্যোপাধ্যায়ের কথা বলছি। মৃত্যুর মানে পরে কি ইলেকশনের হবে আগে আপনি বোঝা নেই। ফিরবেন না, রেজাল্ট বেরোনোর পর আপনি ফিরে যাবেন। ইলেকশনের পরেও ফিরবো না, আপনাকে আমি বলে দিলাম। যদি আমি একা জিতি তাহলেও আমি বিরোধী আসনে থাকবো, আমি 100 জিতি তাও সরকার গড়ার চেষ্টা করব। আমি যদি মেজরিটি পেয়ে যাই তাহলে তো সরকার গড়ব। এইটা কেন, মানে একা একটা পার্টি তৈরি করে বুঝেছেন যে প্রচুর ফান্ড আসে এদিক ওদিক থেকে, সেই জন্য কোথাও এরকম কিচ্ছু না, করা আমি আছে? ফান্ডের তক্কা করি না, আচ্ছা, মোটেই এসব নিয়ে ভাবি না, কারোর সঙ্গে এই ধরনের কোনো আলোচনাতেও অংশগ্রহণ করি না। দেখাতে বলুন না, লিডার অফ দ্য এলওপি কে বলুন। উনি তো বলছেন যে বাংলাদেশ থেকে আপনি ফান্ড নিয়ে আসেন। নতুন দল গঠনের আগে 7 দিন বাংলাদেশে কাটিয়েছেন হুমায়ুন কবির। তার 50% বেশি অর্থ বাংলাদেশ থেকে এসেছে এবং হুমায়ুন কবির বাংলাদেশের জামাত, মমতা ব্যানার্জি সেতু। বাংলাদেশ থেকে ফান্ড আনলে ওনারা কি জামাত করছে, থেকে। ওনার ইডি জামাত কি থেকে। করছে, ওনার ইডি কি করছে, সিবিআই কি করছে, এনআই কি করছে? ইডিসিবি তো বিজেপির নয়, ইডিসিবি মানে একটা আলাদা বিজেপি তো সরকার চালাচ্ছে, সরকারে আছে। না, আপনার কেউ চটাতে চাইছে না, হ্যাঁ? কেউ চটাতে চাইছে না, না। চটানোর প্রশ্ন না। আমি যদি কোনো অন্যায় কাজ করি তবে না আমার বিরুদ্ধে ব্যবস্থা নেবে। আমি তো আমার আত্মীয়র বাড়ি ঘুরতে গিয়েছি, 36 বছর পর বাংলাদেশ গিয়েছি। 1989 সালের ফেব্রুয়ারিতে গেছিলাম, আর 2025 সালের 28 সেপ্টেম্বর গেছি, 10 অক্টোবর রিটার্ন এসেছি। 12 দিন ছিলাম। উনি বলছে 7 দিনে নাকি আমি জামাতের সঙ্গে সব মিটিং করেছি, মিথ্যে কথা টাকা নিয়ে বলছে? চলে এসেছি। একদম মিথ্যুক। তো যদি মিথ্যে বদনামে দিয়ে থাকেন এলওপি মানে শুভেন্দু অধিকারী, তাহলে আমরা আগে আপনাকে জিজ্ঞাসা করেছিলাম এই স্টুডিও থেকে, ফোনে জিজ্ঞাসা করেছিলাম, সেই সময় আপনার ফোনে ছিলেন না, আমি আর ময়ূক ছিলাম। তাহলে এখন আমাদের একই প্রশ্ন, যদি মিথ্যে বদনাম দিয়ে থাকেন এলওপি, তাহলে আপনি তার বিরুদ্ধে মানহানির মামলা করছেন না কেন? মানহানি মামলা করে ওনাকে এত টিআরপি বাড়াবো কেন, ওনার গুরুত্ব দেবো কেন? আচ্ছা, ওনার টিআরপি কম আছে? কম তো আছে, আরো কম বেড়ে যাবে, কেন বাড়াতে দেবো ইলেকশনের টাইম? এখন শুভেন্দু অধিকারী আর কেউ হুমায়ুন পাগলামি কবিরের মধ্যে করবে, কার TRP বেশি? পাগলামির কথার জবাব দেবো। না, শুভেন্দু অধিকারী হুমায়ুন কবিরের মধ্যে কার টিআরপি বেশি? সেটা আপনারা বিচার করবেন। এই যে শো করছেন, এরপরে কত আপনার ভিউয়ার্স হবে আপনারাই বলতে পারবেন। আপনি নাকি সিংহাসনে বসছেন আজকাল? সিংহাসনে কোনো একটা আপনাদের মতো একটা বড় চ্যানেল, তিনি দিল্লি থেকে এসে নিজেই সিংহাসন তৈরি করে আমাকে বসিয়েছেন, আমি কি করতে পারি? সেই সিংহাসনটা বাঘের পিঠ হয়ে যাচ্ছে না তো? কোনো কিছু হবে না, উপরওয়ালা যার সঙ্গে থাকে সে সব কিছুতেই পারবে। না, এইটা হচ্ছে মানে শুধুমাত্র পশ্চিমবঙ্গ নয়, দেশেও কিছু কিছু জায়গাতে আলোচনা হচ্ছে এই কারণে, কারণ সব খবর পাচ্ছি আমরা যে আপনি আসাদুদ্দিন ওয়েসির টিমের সঙ্গে জোট করতে চলেছেন। সেটা একটা বড় ঘটনা, কারণ যেহেতু আসাদুদ্দিন ওয়েসি ন্যাশনাল জাতীয় স্তরে তিনি রিপ্রেজেন্ট করছেন। এবার এই জোটটা কতদূর অবধি আপনারা এগিয়েছেন?
দেখুন, আমার সঙ্গে ওনাদের যা কথা হয়েছে, ওনারা খুব একটা বেশি কিছু সিটে লড়তে চান না। ওনার যে রাজ্য সভাপতি বা ওনাদের যে পর্যবেক্ষক বা অবজারভার রাজ্যের অ্যাডভোকেট আদিল হোসেন, তারা ডাইরেক্টলি বলেছে ওরা 15টা সিটে লড়তে চায়। তা আমি সেটা নর্থ বেঙ্গল আর সাউথ বেঙ্গল মিলে, এদিকে হাওড়া হুগলি, ওদিকে উত্তর 24 পরগনা, মালদা, মুর্শিদাবাদেও একটা সিট দেবো। ওদের রাজ্য সভাপতি আমার কাছে ডিমান্ড করেছে মুর্শিদাবাদে দুটো সিট চেয়েছে। আমরা দুটো দেওয়া যাবে না, একটা সিটে লড়ুন। তো উনি নিজে লড়তে চেয়েছেন। তাহলে সমঝোতা হয়ে গেছে মিমের সঙ্গে? মোটামুটি হয়ে যাবে। হুমায়ুন কবির সাহেব সঙ্গে আমার কথা হয়েছে। আমরা এটাই চাই আমাদের 20, 25, 30, 40 সিট আমাদের আসুক, সংখ্যালঘুর আমাদের ভোট, মানে হুমায়ুন কবির জিতুক, আমরা মিম জিতবে, 30-40 মুসলমান পার্টি চলে আসুক, তাহলে আমাদের জন্য কথা আমরা তুলতে পারবো। বেলডাঙ্গাতে যে আগুন জ্বললো, ওখানে মিম ইনভলভ ছিল জানেন তো? জানি না, মিমের ওখানে কোনো অস্তিত্ব নেই। একটা ছেলে মতিউর নাকি নাম, সে মিম করত, কিন্তু সে মিম করে না, সক্রিয় মিম অনেক আগে করতো, এখন মিম করে না। তাকে ফাঁসানো হয়েছে, তাদের 36 জনকে ফাঁসানো হয়েছে বেলডাঙ্গায়। এনআইয়ের মতো কোনো ঘটনা ওখানে ঘটেনি। একটাই অপরাধ হয়েছে, সেটা হচ্ছে 16 তারিখে শুক্রবার ছিল, সেদিনকে 7 ঘন্টা বেলডাঙ্গার পুলিশ প্রশাসন তাদের রোড, ন্যাশনাল হাইওয়ের মতো একটা রোডকে ব্লক করতে দিল, ট্রেন লাইনও বন্ধ করে রেখেছে। এবং ট্রেন লাইন প্রথম দিন বন্ধ হয়নি, দ্বিতীয় দিনে যেটা হলো, এবং ট্রেন লাইন, এবং তার আগে এনএইচএ আবার করেছিল, এনএইচএই অবরোধ করেছিল 17 তারিখে। সেদিন আমার ডোমকলে মিটিং ছিল, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বহরমপুরে ছিল। আমার গাড়ির কনভয় নিয়ে যখন যাচ্ছিলাম, তখন আচানক দেখা গেল এটা তৃণমূলের এক গেম প্ল্যান, যে আমার গাড়ির কনভয়টাকে যদি কোনো কারণে আটকে দেওয়া যায়। আমি যেহেতু ডোমকলের উদ্দেশ্যে বেলডাঙ্গা হয়ে যাচ্ছিলাম, হঠাৎ করে সেখানে আবার অবরোধ হলো। আমি নিজে নেমে, পুলিশ প্রশাসন দাঁড়িয়ে থেকেছে নীরব দর্শকের মতো, কোনো হেল্প করেনি। আমি নিজে দাঁড়িয়ে রাস্তা ক্লিয়ার করে লরি পাস করিয়েছি, আমাদের গাড়ির পাস করিয়ে নিয়ে গিয়েছি। আমি যখন বহরমপুরে পৌঁছেছি, তখন শুনলাম যে আবার উস্কানিমূলক আবার অবরোধ, এবং তখন আর এনএইচ অবরোধ না করে ট্রেন অবরোধ করা হয়েছে, পাঁচড়াহা মোড় এবং একটা হিন্দুর দোকানে ভাঙচুর করা হয়েছে, আক্রমণ করা হয়েছে। মোটেই সাপোর্ট করি না। আমি ওইখানে নেমে বলেছিলাম এসব করা আমি বরদাস্ত করব না, আমি তোমার পক্ষে থাকবো না। না বলেছেন নিঃসন্দেহে, কিন্তু আসলে ক্যামেরার সামনে কি বলছেন আর ক্যামেরার আড়ালে কি ইনস্ট্রাকশন দিচ্ছেন? হুমায়ুন কবির কোনোদিন ওপেন যেটা বলে আর আলাদা করে কিছু তার পারিবারিক জীবনে গোপনীয়তা রাখতে হয়, সেটুকু রাখা হয়। বাকি কোনো কিছুর জন্য হুমায়ুন কবির কোনো গোপন চক্রান্তের সঙ্গে 62 বছর প্লাস বয়স হয়েছে, কোনোদিন এই পরিকল্পনা হুমায়ুন কবিরের থাকে না, আগামী দিনেও থাকবে না। আচ্ছা, ভোট যে ঘোষণা, হ্যাঁ, ভোট যে ঘোষণাটা হচ্ছে 2 দফা বা 3 দফা, যাই ভোটটা হোক না কেন, ডিভিডেন্ড অনেকে বলছে তৃণমূল কংগ্রেস পাবে, কারণ এসআইআর নিয়ে যে পরিমাণ মানুষের মধ্যে ক্ষোভ আছে, তাতে নাকি বিজেপি একটু ব্যাকসিটে। এটা তৃণমূল কংগ্রেসের কথা বলছি। আপনাদের কেন ভোটটা দেবে মুসলিম সম্প্রদায়ের মানুষ? মানে মুসলিমদের মধ্যে অনেক শিক্ষিত মানুষ আছেন, সেকুলার মানুষ আছেন, তারা তো বলবেন যে আমি তৃণমূলকে দেবো। মানে সংখ্যালঘুরা তো শাসককে বরাবর সিলেক্ট করেছে, কেন একজনকে সিলেক্ট করবে যে নিজের নড়বড়ে জায়গায়? মমতা বন্দ্যোপাধ্যায় সিপিএম এর বিকল্প হতে গিয়ে 2009 সালের লোকসভা ভোটের পরে যেভাবে সমস্ত জাতির লোকদের বুদ্ধিজীবীর নামে প্রত্যেক শনি রবিবার কলকাতায় নামিয়ে দিতে এলো মিছিল করতে, একমাত্র টার্গেট 235-এর বুদ্ধবাবুর যে ক্ষমতা 2006 সালের বিধানসভায়, সেই 235-কে ক্ষমতাচ্যুত করা, সেই টার্গেটে তিনি সাকসেস হয়েছিলেন, 182 পেয়েছিলেন। আর আইএনসি, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস 42-এর মধ্যেই হুমায়ুন কবির ছিল। যাই হোক, সেটা ক্ষমতা দখল করেছিল। আজকের দিনে মমতা বন্দ্যোপাধ্যায়কে বাংলার ক্ষমতায় রাখতে কেউ চায় না, তার জন্য মুসলিমরা ভোট দেবে না, অমুসলিমরাও ভোট দেবে না মমতা ব্যানার্জিকে। কারণ মমতা ব্যানার্জি পরীক্ষিত একজন দুর্নীতিবাজ নেত্রী হয়ে গেছে, যার ক্যাবিনেটে দুজন মন্ত্রী, ক্যাবিনেট মন্ত্রী জেল খেটেছে।
পার্থ চট্টোপাধ্যায়, জ্যোতিপ্রিয় মল্লিক, দুজন এমএলএ, টিকিট দিচ্ছে না তো? মানিক ভট্টাচার্য। টিকিট আরে দিচ্ছে না তো? টিকিট না দিলে একজন চোর চুরি করলো, তার ডাকাতি কেসে জাজমেন্ট হলো, তারপরে যদি সে মারা গেল মানে কি সে শুদ্ধ হয়ে গেল? তার ডাকাতি নাম ঘুচে গেল? চুরি দুর্নীতির বিষয়ে বলছেন, চুরি দুর্নীতির থেকে বড় কথা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে আপনারা রয়েছেন, আপনাদের এত রাজনৈতিক সত্তা সেখানে প্রতিপালিত হচ্ছে, অক্সিজেন পাচ্ছে, জল দিচ্ছেন তিনি আপনাদের গাছে, আপনাদের গাছ বড় হয়ে উঠছে। মমতা বন্দ্যোপাধ্যায় না থাকলে আজকে পশ্চিমবঙ্গে এই যে দেশে মমতা ব্যানার্জির জন্ম হয়নি, যে রাজ্যে মমতা ব্যানার্জির মতো মুখ্যমন্ত্রী নয়, সেই রাজ্যের মানুষ সব মরে ভূত হয়ে গেছে, সব শয়তান হয়ে গেছে, কেউ আর স্বর্গে যাচ্ছে না, কেউ আর হুমায়ুন বাবু, বেহেশতে যাচ্ছে না। পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে কোথাও আপনাদের ধর্মকে তোষণ করে, সবসময় আপনাদেরকে প্রায়োরিটি দেয়, আপনাদের উৎসব, আপনাদের অনুষ্ঠান, তিনি নিজে মঞ্চে উঠে মাথায় হিজাব দিয়ে আপনাদের কথা বলেন। তিনি বলেন আমাদের তিনি কথা আপনাদের বলতে হবে না, রক্ষাকর্তা। মুসলিমদের তিনি কথা, আপনাদের রক্ষাকর্তা। মুসলিমদের কথা আর মমতা ব্যানার্জিকে বলতে হবে না। তার জন্য মুসলিমদের জন্য অনেক নেতা আছে, নওশাদ হয়েছে, হুমায়ুন কবির আছে, ওই সেলিম সাহেব আছে, আরও গ্রামে গ্রামে মুসলিম নেতা আছে। উনি ওনার ব্রাহ্মণ সমাজকে ওনার পক্ষে টানুন না, এত মন্দির করছেন, এত তিনি দুর্গা প্রতিমায়ের স্যালুট নিচ্ছেন, কার্নিভাল করছেন, ইউনেস্কোতে নাম তুলছেন, তা তিনারা ভোট দিলেই তো তিনি ক্ষমতায় এসে যাবেন। মুসলিমদের ভোটের আশা করছেন কেন? তিনবার মুসলিমরা ভোট দিয়ে তো ওনাকে মুখ্যমন্ত্রীর কুর্সিতে বসে। তাহলে বলছেন যে এতদিন ধরে যে আপনাদের কথা ভাবলেন সবটা মানে বেকার, মানে আপনারা ওনার কাছ বুদ্ধবাবুরা থেকে কি ভাবেনি? জ্যোতিবাবু কি 23 বছর ভাবেনি মুসলিমদের কথা? তারপরে বুদ্ধবাবুরা 2001 থেকে বুদ্ধবাবু 2011 এসে 13ই মে কিভাবে বুদ্ধবাবুকে মুসলিম ভোটরা শিক্ষা দিল, দিয়ে মমতা ব্যানার্জির পক্ষে ভোট দিল। দারুণ কথা বলছেন, মানে সারা জীবন নিয়ে যাবেন, সারা জীবন নিয়ে যাবেন, তারপর পান থেকে চুমকি খসলে আপনি বলবেন না দেবো না। ও বাবা, শুধু কি ওনাদেরই গদিতে বসার অধিকার? সিপিএম কে সরিয়ে দিলেন, ব্রাহ্মণ সমাজেরই বাংলার মুখ্যমন্ত্রী হওয়ার অধিকার। তাহলে ওই ঝাড়খণ্ডে যান, সোরেনদের কত পার্সেন্ট আছে? আপনি তো 3-4 নৌকোয় দিয়ে বসে আছেন, কখনো মুসলিম বলছেন, কখনো বলছেন আদিবাসী বলছেন, কখনো বলছেন শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব বলবো না, আদিবাসীরা মানুষ না, উপরওয়ালা তাদেরও মানুষ হিসেবে। মুসলিম নয়, আদিবাসীরা কি মুসলিম? না, শিডিউল কাস্ট যারা হিন্দুদের শিডিউল কাস্ট, তার আচ্ছা আমি এটা কি সত্যি কথা? কারণ যেহেতু কাস্ট সেন্সাস শুরু হবে এবার, এই জনগণনাতে এবার থেকে জাত এবং জাতি এগুলো মেনশন করতে হবে। মুসলিম সমাজের মধ্যেও তো অনেক ভাগ আছে, যেটা স্বর্ণালী বলছিল এবং আপনারাও বলছিলেন, শিয়া সুদ্রি শুধু না, বিভিন্ন হানাফি রয়েছে, কুরেশি রয়েছে। আমাদের এখানে ইমাম সমাজদের, মাওলানাদের, আলেমদের মধ্যে একটা বিভাজন আছে তো, মানে আছে, কিন্তু শিয়া সুন্নির সেরকম প্রকট ভাবে কিছু নেই। আলেমদের বিভাজনটা তো রয়েছে, আলেমদের রয়েছে, আলেমদের মধ্যে অনেক নীতিগতভাবে কেউ তাদের একটা একে মানে, আরে হ্যাঁ এইসব না, কিন্তু ভাগটা এই যে দেখুন, আপনিও অস্বস্তি বোধ করছেন এবং করাই উচিত যে এই ভাগটা মানে আপনারা করতে চান না। তাহলে যোগী আদিত্যনাথ যে কথাটা বলেছেন, মানে হিন্দুর মধ্যে আপনি এখানে তাহলে তো মানে খুব সাংঘাতিক একটা জিনিস করে দেবেন। এখানে আপনি বসে হয়তো যারা শিডিউল কাস্ট তাদের বলছেন আলাদা, শিডিউল ট্রাইব তারা আলাদা, ওবিসি আলাদা, ব্রাহ্মণ আলাদা, সরকারিভাবেই করা হচ্ছে। আজকে কোনো শিডিউল কাস্ট রিজার্ভ সিটে আপনি জেনারেল কাস্ট মনোনয়ন ফাইল করতে পারবেন, আপনারটা রিজেক্ট। মুসলিম বলেও তো ফাইল করতে পারবে না, বা সংখ্যালঘু সিট কি আলাদা করে ভারতবর্ষে? না না, ভারতবর্ষে সংখ্যালঘুদের জন্য কোনো সিট রিজার্ভ আছে নাকি? রিজার্ভেশন ছিল, সেটা কোথায় আছে? মুসলিমদের মধ্যে কি ওবিসি আছে? মুসলিমদের আছে, সেটা তো মমতা ব্যানার্জি খেয়ে ফেলেছে। আছে কি নেই মুসলিমদের ছিল তো, খেয়ে ফেলেছে। মুসলিমদের মধ্যে জাত বিন্যাস মানে এটা ভাগ আছে, ভাগ করে দেওয়া হয়েছিল সরকারের তরফ থেকে। না না, সেটাকে উঠিয়ে দেওয়া হয়েছে। আর কত আপনারা সুযোগ সুবিধা চান? একটা সংখ্যালঘু মন্ত্রক চলে আমাদের কি দেশে, সুযোগ সুবিধা দিয়েছে সেটা বলুন তো। মন্ত্রক চলে হুমায়ুন বাবু, আপনি পাকিস্তানে যান, সংখ্যালঘু মন্ত্রক আছে, আপনি বাংলাদেশে যান, হিন্দুদের জন্য মন্ত্রক আছে, এখানে আপনাদের জন্য মন্ত্রক আছে। এই মন্ত্রকের মন্ত্রীকে মমতা ব্যানার্জি, তার আধিকারিকরা মমতা ব্যানার্জির নির্দেশের বাইরে কোনো একটি গাছে নিজেও তো বলেছিলেন রিপাবলিকের শুরুর দিকে যে আমরা নির্দিষ্টভাবে অটোনোমাস ভাবে কাজ করি,
মমতা বন্দ্যোপাধ্যায় তো নাক গলান না। কে বলেছে? গোলাম রব্বানী সাহেব। গোলাম রব্বানি ওর ওই এতে এবার ভোটে দাঁড়াতে বলে না, গোয়ালপুকুরে হেরে বাড়ি আসবে। হেরে যাবে? না, আমি কিন্তু একটা কথা বলুন তো ভালো করে। হেরে বাড়ি সংখ্যালঘু মুখ বলছেন আপনি। মানে একটা কথা বল, যেটা ডেঞ্জারাস কথা উনি বলছেন, মুসলিমদের মধ্যে কোনো ভাগ নেই, আবার ওরা ওবিসি বলছে, তার মানে হিন্দুদের ওবিসি, হিন্দুদের মধ্যে ভাগ আছে। তা সেটা মুসলিমদের বলতে দিন, বলতে দিন। ভোট ব্যাংক করে রাখার জন্য মমতা ব্যানার্জি তাদের করেছিল ওবিসি, মানে আমাদের মধ্যে ওবিসি নেই, এখন তো তুলে দিয়েছে। ওবিসি ছিল না তাদের আপনাদের সব এক। আগে ছিল কোথায়? না, না, OBC আপনারা সরকারে আসলে বা যেই আসলে আপনারা কি এটা করবেন? অ্যামেন্ডমেন্ট করে ওবিসিদের রিজার্ভ সিট করা হয়েছে। এর আগে ছিল ওবিসি প্রধান রিজার্ভ। এখন কি ওবিসি নেই গোটা দেশে? ওবিসি ব্যাপারটা ওই আছে এরকম কোনো কাজে না, আপনি নেই। জেনে কাশুন না, ওবিসি আছে কি বলছি তো নেই। আপনাকে, আছে কিন্তু কোনো কম না, নেই। তার তার মানে সুবিধা পাবে না, কোনো অ্যাডভান্টেজ পাবে না, ওবিসি তালিকায় থাকবে। তার মানে তো ভাগটা আছে বলে ওবিসি আছে। এরা ওই সরকার ভাগটা পরিকল্পিতভাবে করে আর রেখেছে। ওবিসি সুযোগ সুবিধা নেওয়া হয়, কিচ্ছু সুযোগ সুবিধা না, হয় কি না? বলছেন? না, সংখ্যালঘুরা বলছেন যে ওবিসি কি সুযোগ সুবিধা বলছেন? পাচ্ছেন না এখন। ওবিসি ক্যাটাগরিতে গিয়ে তাদের চাকরি নেই, বাকরি নেই, কোনো অ্যাডভান্টেজ বেশ। নেই। যে না, বয়সের অ্যাডভান্টেজ ছিল সেটাও উঠে গিয়েছে। এইভাবে ভাগাভাগি করবেন না। ওবিসির মধ্যে তো সবাই আছে, হিন্দু আছে, মুসলমান আছে, তপশিলি আছে, আদিবাসী আছে, সংখ্যালঘু আছে, সবাই আছে, সবাই থাকবে, অসুবিধার কি আছে? আজকে ওবিসিতে গিয়ে তার বেচারারা পিত্তেস করে ঘুরে বেড়াচ্ছে বাংলার মাটি। তার মানে হিন্দুও যা একই ব্যাপার তো। ক্যাটাগরিতে ফেলে দিয়ে না না, আপনার তাহলে আলাদা কষ্টদুঃখের কেন? মধ্যে আমি জাস্ট একটা খবর দিয়ে দিই আপনাকে, আপনি জানেন না, নিশ্চয়ই জানেন, হয়তো হয়তো বলতে চাইছেন না। একটা ডকুমেন্টস আমার কাছে রয়েছে এই মুহূর্তে, এটা হচ্ছে ভেরিফিকেশন ডকুমেন্টস ভেরিফিকেশন ফর দ্য পোস্ট অফ মেডিকেল অফিসার ব্লাড সার্ভিস উইল বি হেল্ড অন 23/2/2026 হয়ে গেছে সম্ভবত, দক্ষিণ দিনাজপুর। 11:30টায় হবে ওল্ড সিএমএইচ অফিসে, ঠিক আছে? এটা বালুরঘাট, দক্ষিণ দিনাজপুর। Yes. এখানে আমি দেখতে পাচ্ছি এই ক্যাটাগরিতে কারা কারা রয়েছে, নামগুলো মন দিয়ে শুনুন। হুমায়ুন বাবু এখানে বসে বসে বলে যাচ্ছেন, আমাদেরকেও শুনতে হচ্ছে, দুর্ভাগ্য আমাদের, মানে আমাদের বাধ্যবাধকতা। 1 নম্বর নাম হচ্ছে ডক্টর দিলদার হোসেন, 2 নম্বর ফিরোজ মন্ডল, 3 নম্বর রমেশ মন্ডল, 4 নম্বর মৌসুমী মাইতি, একজন পাওয়া গেল হিন্দু, মোহাম্মদ ফারহান আক্তার, আরিফ শেখ, মোহাম্মদ হেলাল, মাসুদ রিয়া, ওমর ফারুক, আব্দুল রহিম, রবিউল বাসার, মাইমুদ্দিন আহমেদ, দালওয়ার হোসেন, জিসান আলী, এতজন রয়েছে। মোট 18 জনের 18 মধ্যে জনের মধ্যে 15 জন হচ্ছে সংখ্যালঘু। যাদেরকে বলছেন কিছু পায় না, আর একজন হচ্ছে মুর্মু, নামটা একজন মাত্র মুর্মু, একজন মাইতি। মাইতি। তো এরা ডাক্তার কি ওবিসি কোটাতে ডাক্তারি পাস না, করেছে? না, মেধার ভিত্তিতে পেয়েছে। তাহলে আপনি এদের কি অ্যাডভান্টেজ না, আছে? আমি বলছি না। তাদেরকে এই ওবিসি ক্যাটাগরিতে সংখ্যালঘুদের তো কি অ্যাডভান্টেজ আছে আপনি আমাকে সিলেকশন বলুন। তো হচ্ছে কিসের ভিত্তিতে হচ্ছে তাহলে সিলেকশনটা? মেধার ভিত্তিতে না হয় সুযোগ পড়াশোনা করেছে, সিলেকশনটা কিসের ভিত্তিতে হচ্ছে? সিলেকশনতে এতে ক্ষতি করেছে মুসলিম সমাজের মানুষের, আরো ক্ষতি করে দিয়ে। না, না, বাংলাটা কথা আছে জানেন তো, আমি বলতে বাধ্য হচ্ছি, আর বাংলাটা কথা আছে, আমি গাছেরও খাবো তলারও কুড়বো। আমার মনে হচ্ছে খানিকটা মুসলিমদেরকে বৈমাত্রিক সমল আচরণ করা হয়, তাদের বাহ। ভোট ব্যাংক হিসাবে ব্যবহার ঠিক, করা ঠিক, হয়, ঠিক। এটাই আসল খুব ঘটনা। কষ্ট, বেশ। খুবই কষ্ট তো কষ্ট। নিশ্চয়ই, কষ্ট তো নিশ্চয়ই। আমার মনে হয় যারা যারা অমুসলিম যারা ইন্টারভিউটা শুনছেন তারাও বুঝতে পারবেন। আমার একটা জিনিস স্পষ্ট করে বললেন হুমায়ুন কবির, সেটা শুনে ভালো লাগলো যে সেই দিকে হুমায়ুন কবির এবং তার দল এগোচ্ছেন ক্রমশ, যেখানে পশ্চিমবঙ্গে রাজত্ব করবে বা সমস্ত পশ্চিমবঙ্গের গুরুত্বপূর্ণ মন্ত্রকের সেটা কি অধিকার থাকবে অন্যায়? না, শুধুমাত্র সংখ্যালঘুদের সেটা হাতে। কি গণতন্ত্রে সাংবিধানিকভাবে ভারতবর্ষের কোন মুসলমান কোন রাজ্যের শাসকে আসলে সেটা কি অন্যায়? না, সংবিধান বলছেন, নিশ্চয়ই। তাহলে বলি এখনো সংবিধানে, আমাদের সংবিধানে রামের ছবি রয়েছে। সে থাকতে পারে, তাতে কি যায় আছে? আপনি তো বলেন যে লক্ষ্মীর ভান্ডার, কিন্তু আমি মনোনয়নে নিশ্চয়ই রামের ছবি দিয়ে সিল মেরে আমি মনোনয়ন নিশ্চয়ই বলবেন না, কিন্তু দেশে আমি ওত নেওয়ার দেশের সময় শিকড়কে নিশ্চয়ই বিশ্বাস করবেন। রামায়ণের নামে আমি ওত নিই না। যাদের সঙ্গে সেটা আপনাকে দেখতে হবে, যাদের সঙ্গে বুঝতে জোট হবে। করছেন, সংবিধানের এটাই আমার সত্তা যে আমি নিশ্চয়ই। নিশ্চয়ই রামায়ণের বুঝতে নাম পেরেছি। দিয়ে ওত নিই না। বুঝতে পেরেছি। বেশ, কিন্তু বেশ। ময়ূক, আমি একটা কথা বলি স্বর্ণালী, হ্যাঁ। হুমায়ুন কবির এর আগেও আমরা করেছি, ইন্টারভিউ নিয়েছি, কথা বলেছি, কিন্তু হুমায়ুন কবির পুরো পাল্টে গেছে। যে লোকটা অকপট ছিল, যে লোকটা কথার মধ্যে ফন্দি ফিকির ছিল, এমনটা বোঝা যেত না,
একটা সারল্য ছিল, সে এখন কথা গোপন করছে। এবং হুমায়ুন কবির রাজ্য সংখ্যালঘুদের মুখ হওয়ার জন্য বা হয়ে গেছেন বলে হয়তো অনেক কথা খুব মেপে 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 বলছেন, পরিমিত। এবং দলের নাম রেখেছে সেটা কি জনতা। আপনাদের অসুবিধা হচ্ছে? না 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 হুমায়ুন দা, দলের নাম বাংলার মানুষের অসুবিধা হলে আমি এটা মেনে নেব, না, না, আপনাদের অসুবিধা হলে তো আমি মানব। হুমায়ুন দা দলের নাম রেখেছে জনতা। হ্যাঁ। জনতা মানে কিন্তু সবাই সবাই। কিন্তু হুমায়ুন দা কথা বলার সময় এখন ভাবতে ভুলে গেছে, ও বলছে কি চ্যাটার্জি, ব্যানার্জি, মুখার্জিদের উপর খুব গোসা হুমায়ুন দার। খুব গোসা। আপনিও তার মধ্যে পড়েন, তো ওই জন্য আপনাকে তো গোসা হতেই হবে। বেশ বেশ, আপাতত আজকের এই যে পডকাস্ট বা একদম। রাজনীতির সামদাম দণ্ডভেদের এই এপিসোডটা এখানেই শেষ করছি। অন্য সমস্ত খবর দেখার জন্য চোখ থাক রিপাবলিক বাংলায়। কথা হবে চোখে চোখ রেখে। নমস্কার। নমস্কার। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।